হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এসএসসি এমটিএসের আর একটি প্র্যাকটিস সেট নম্বর 6। স্পেশাল 50টা জিকে রয়েছে, যেখানে এসএসসি এমটিএসের বিগত 5 বছরে যে এক্সামগুলো হয়েছে সেই এক্সামের ইম্পর্টেন্ট যে সকল জেনারেল নলেজের কোশ্চেনগুলো, সেই সকল ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি। 5খানা ক্লাস আগে হয়ে গেছে। এছাড়া আমরা বিগত 5 বছর 2019 থেকে 23 প্রত্যেকটা শিফটের আমরা এক কোশ্চেন আলোচনা করেছি। সেই ক্লাসগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবে। চ্যানেলে গিয়ে প্লেলিস্টে চলে যাবে, ওখানে গিয়ে পেয়ে যাবে। আগের ক্লাসগুলো যারা দেখোনি সবই দেখে নেবে। ক্লাস শুরু করার আগেই তোমাদের বলি, যারা চ্যানেলে নতুন রয়েছে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ক্লাসটাকে অবশ্যই লাইক করে দাও, লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। প্রথমেই ক্লাসটাকে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। আর আজকে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক রেখেছি, তো তোমরা জানাও কেমন হয়েছে। যদি ব্ল্যাকটা যদি ঠিকঠাক হয় তাহলে ঠিক আছে, তাহলে পরবর্তী ব্ল্যাক কী করাবো, না হলে ব্যাকগ্রাউন্ড যেমন আমাদের হোয়াইট ছিল হোয়াইটই থাকবে, ঠিক আছে। তো আজকে একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছি। তো চলো শুরু করি। আজকে ক্লাসের প্রথম কোশ্চেন, নিচের কোন ভিটামিন আমাদের ত্বক এবং চোখকে সুস্থ রাখতে সাহায্য করে? ত্বক এবং চোখকে সুস্থ রাখতে সাহায্য করে, তো আমি বারবার তোমাদের বলেছি এই কোশ্চেনটা তো আসে, ইম্পর্ট্যান্ট রয়েছে। যখনই চোখের সমস্যা বলবে তখনই কিন্তু তোমাদের মনে আসবে কি, ভিটামিন এ। ভিটামিন এ এর কথা মনে আসবে, তাহলে ভিটামিন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো 2 নম্বর, দ্য রেস অফ মাই লাইফ বিখ্যাত ভারতীয় অ্যাথলিট ড্যাশের একটি আত্মজীবনী। দ্য রেস অফ মাই লাইফ, এটা কার আত্মজীবনী? না, এটা হচ্ছে মিলখা সিংয়ের আত্মজীবনী। তারপরে বিশ্বের মোট ভৌগোলিক এলাকার কত শতাংশ ভারত? বিশ্বের মোট ভৌগোলিক এলাকার কত শতাংশ ভারত রয়েছে? 2.4 তারপরে 4 নম্বর, ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে ইউনিফর্ম সিভিল কোড ফর দ্য সিটিজেন? এটা আগে আমি আলোচনা করেছি, তোমাদের আগে যে 5খানা ক্লাস প্র্যাকটিস সেট করেছি তাদের মধ্যে একটা সেটা আমি আলোচনা করে দিয়েছিলাম। সেখানে তোমাদের এটাকে একদম ভেরি ইম্পর্টেন্ট বলে দিয়েছিলাম, খুবই ভেরি ইম্পর্টেন্ট। ইউনিফর্ম সিভিল কোড ভালো করে মনে রাখো, অনুচ্ছেদ নম্বর 44, অর্থাৎ ধারা 44, ঠিক আছে। অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে দেখো 5 নম্বর, নিম্নলিখিত কোনটি অরুণাচল প্রদেশের একটি কৃষি উৎসব যা গালো উপজাতি দ্বারা উদযাপন করা হয়? অরুণাচল প্রদেশের কৃষি উৎসব যা কী করা হয়? গালো উপজাতি দ্বারা উদযাপন করা হয়, এটা হচ্ছে মোপিন উৎসব। ভালো করে মনে রাখা, অপশান নাম্বার 4 সঠিক অ্যান্সার, মোপিন। এরপরে নেপাল ভারতের একটি প্রতিবেশী দেশ, তাই তো? আমাদের ভারতের প্রতিবেশী দেশ নেপাল রয়েছে। তো ভারতের ড্যাশে অবস্থিত, কোন দিকে অবস্থিত? তো তোমরা সবাই জানো, ছোটোবেলা থেকে পড়ে আসছো, আমাদের ভারতের যদি সীমানা পড়তে যাই তখনই প্রথমেই চলে আসে উত্তর। তো উত্তরে কী কী রয়েছে? চীন, নেপাল ও ভুটান। তো এখানে তাহলে অপশান নাম্বার 2 হয়ে যাবে সঠিক আনসার। এছাড়া আরও একটা তোমাদের কোশ্চেন আসে এখান থেকে, এই যে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, সিকিম ও পশ্চিমবঙ্গের সঙ্গে নেপালের সীমানা রয়েছে। অর্থাৎ কোশ্চেনটা এভাবেও আসতে পারে যে নেপালের সঙ্গে আমাদের ভারতের কোন কোন রাজ্যের সীমানা যুক্ত রয়েছে? তাহলে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, সিকিম আর হচ্ছে পশ্চিমবঙ্গ। এরপরে চলে যাও 7 নম্বর, গেইর নাচ, গেইর নৃত্য রাজস্থানের ড্যাশ সম্প্রদায় দ্বারা পরিবেশিত হয়। তাহলে গেইর নৃত্য এটা কোথায় হয়ে থাকে? রাজস্থানে। রাজস্থানের একটি নৃত্য গেইর নৃত্য। কোন সম্প্রদায় দ্বারা পরিবেশিত হয়? না হচ্ছে ভিল সম্প্রদায় দ্বারা পরিবেশিত হয়। 8 নম্বর দেখো, 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ভারতের সর্বাধিক লিঙ্গ অনুপাত রয়েছে? কোনটির সর্বাধিক লিঙ্গ অনুপাত রয়েছে? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 2, কেরালা সর্বাধিক লিঙ্গ অনুপাত রয়েছে। এর সঙ্গে দেখে নাও, সর্বনিম্ন যদি বলে তাহলে সেটা হয়ে যাবে হরিয়ানা। সর্বোচ্চ শিশুলিঙ্গ অনুপাত যদি বলে তাহলে মিজোরাম। সর্বনিম্ন শিশুলিঙ্গ যদি বলে থাকে তাহলে হরিয়ানা। এরপর দেখো 9 নম্বর, এক্সিমো কোন ভৌগোলিক অঞ্চলের সাথে যুক্ত? এক্সিমোরা কোন ভৌগোলিক অঞ্চলে থাকে বলো?
মেরু অঞ্চল, মেরু অঞ্চলে দেখা যায়। তারপরে দেখো 10 নম্বর, অশোকের শিলালেখ অনুসারে নিচের কোনটি মগধ সাম্রাজ্যের প্রাদেশিক কেন্দ্র ছিল না? মগধ সাম্রাজ্যের প্রাদেশিক কেন্দ্র ছিল না, সেটা হচ্ছে ইন্দ্রপ্রস্থ। বাকি তোষালি, উজ্জয়িনী বা তক্ষশিলা এগুলো কিন্তু ছিল। এরপরে 11 নম্বরে, ইলিয়াস খান লখনৌতে সঙ্গীত শিল্পীদের একটি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ড্যাশ বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত? ইলিয়াস খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সেতার, সেতার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। ভারতের জাতীয় ভোটার দিবস কত তারিখে পালিত হয়? ভারতের জাতীয় ভোটার দিবস পালিত হয় 25শে জানুয়ারি। 25শে জানুয়ারি ভারতের জাতীয় ভোটার দিবস, ভারতের জাতীয় ভোটার দিবস পালিত হয়। ডক্টর এপিজে আব্দুল কালাম বিখ্যাত ভারতীয় বিজ্ঞানীর আত্মজীবনী ড্যাশ নামে পরিচিত? ডক্টর এপিজে আব্দুল কালামের বিখ্যাত, ইনি একজন বিখ্যাত আমাদের ভারতের বিখ্যাত বিজ্ঞানী। তো এনার আত্মজীবনীটা কোনটা বলো? বারবার আসে উইংস অফ ফায়ার, ভালো করে স্টার চিহ্ন দিয়ে দেখো, উইংস অফ ফায়ার, এটা হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালাম। বাকি যেগুলো রয়েছে সেগুলো দেখে নাও আরও। মাই জার্নি, মাই জার্নি ট্রান্সফর্মিং ড্রিমস ইনটু অ্যাকশান, এটাও কিন্তু ডক্টর এপিজে আব্দুল কালামের। ঠিক আছে, ওয়ান লাইফ ইজ নট এনাফ, এটা হচ্ছে নটবর সিং, এটাও আসে। ওয়েটিং ফর ভিসা, এটাও আসে বি আর আম্বেদকর, ওয়েটিং ফর ভিসা। তাহলে এখানে প্রত্যেকটাই ইম্পর্টেন্ট আত্মজীবনী। এরপরে দেখো 14 নম্বর, কোন দেশ 1982 সালে এশিয়ান গেমসের আয়োজন করেছিল? 1982 সালে এশিয়ান গেমস আয়োজন করেছিল আমাদের ভারত, ভারত আয়োজন করেছিল। 18 শতকে ব্রিটেনের তুলা শিল্পের বিকাশের ফলে, 18 শতকে ব্রিটেনের তুলা শিল্পের বিকাশের ফলে কী হয়েছিল না, হচ্ছে ভারতে টেক্সটাইল উৎপাদন হ্রাস পেয়েছিল, ভারতের টেক্সটাইল উৎপাদন হ্রাস পেয়েছিল। মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা ড্যাশ, মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত? দেখো তোমরা কিন্তু পড়ে এসছো ফারেনহাইটে, তাই তো? এখানে কিন্তু সেন্টিগ্রেডে দেওয়া রয়েছে, তো এগুলো একটু খেয়াল করে নেবে। তো সেটা হচ্ছে 37°C। তাহলে তোমরা ফারেনহাইটে কত হবে সেই তাপমাত্রাটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে, ফারেনহাইটে কত হয়। এরপর দেখো 17 নম্বরে, একটি ছবি যা একটি পর্দায় পাওয়া যায় তাকে বলা হয় ড্যাশ, পর্দায় পাওয়া যায় কোনটা? এটা হচ্ছে সৎবিম্ব, সৎবিম্ব কিন্তু পর্দায় ফেলা যায়, তাই তো? এরপর 18 নম্বর, খাজুরাহোর মন্দিরটি কোন রাজবংশের আমলে নির্মিত হয়েছিল? খাজুরাহো মন্দির, এটা হচ্ছে চান্দেলা রাজবংশ, চান্দেলা রাজবংশের আমলে নির্মিত হয়েছিল। নিচের কোনটি ভারতের মেঘালয়ের বিখ্যাত ফসল কাটার উৎসব? মেঘালয়ের ফসল কাটার উৎসব কোনটি? হচ্ছে নংক্রেম উৎসব, নংক্রেম উৎসব মেঘালয়ের ফসল কাটার উৎসব। ভারতনাট্যম নৃত্য কোন রাজ্যের সাথে যুক্ত? ভারতনাট্যম নৃত্য ইম্পর্টেন্ট তামিলনাড়ু, তামিলনাড়ু রাজ্যের সাথে যুক্ত। নিচের কোনটি তিনটি প্রধান ধরনের শিলার একটি নয়? তিনটে প্রধান শিলা রয়েছে কি কি? একটা হচ্ছে আগ্নেয় শিলা, পাললিক শিলা আর হচ্ছে রূপান্তরিত শিলা। তাহলে এদের মধ্যে নয় কোনটা না, হচ্ছে চৌম্বক শিলা, চৌম্বক শিলা বলে কোনো শিলা হয় না, ঠিক আছে। তারপর দেখো 22 নম্বর, কারাগাম লোকনৃত্য কোন রাজ্যের সাথে যুক্ত? কারাগাম, কারাগাম লোকনৃত্য যেটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যের সাথে যুক্ত। তাহলে ভারতনাট্যম তামিলনাড়ু এবং কারাগাম লোকনৃত্য এটাও কিন্তু তামিলনাড়ুর সাথে যুক্ত। এরপরে দেখো, নিউক্লিয়ার ঝিল্লি সহ সুসংগঠিত নিউক্লিয়াস যুক্ত কোষগুলি ড্যাশ হিসাবে বিবেচিত হয়? নিউক্লিয়ার ঝিল্লি সহ সুসংগঠিত নিউক্লিয়াস যুক্ত কোষগুলি কী হিসাবে বিবেচিত হয় না, হচ্ছে ইউক্যারিওটিক কোষ হিসাবে বিবেচিত হয়, ইউক্যারিওটিক কোষ হিসেবে। 24 নম্বর দেখো, 2011 সালের আদমশুমারি অনুসারে নতুন দিল্লির সাক্ষরতার হার কত? নতুন দিল্লির সাক্ষরতার হার কত ছিল? 88.01, 88.01%। তারপরে 25 নম্বর, তো এখনও যারা ক্লাসটাকে লাইক করোনি তো অবশ্যই লাইক করে দাও ক্লাসটাকে। কুচিপুড়ি, কুচিপুড়ি নৃত্যের কোন গুরু 1998 সালে পদ্মভূষণ পেয়েছিল? কুচিপুড়ি নৃত্যের বলো, কুচিপুড়ি বলা মানেই
কি হয়ে যাবে? গুরু ভেমপতি চিন্নাসত্তম কুচিপুড়ি নৃত্যের সাথে যুক্ত। এভাবেও কোশ্চেন আসে, গুরু ভেমপতি চিন্নাসত্তম কোন নৃত্যের সাথে যুক্ত? কুচিপুড়ি নৃত্যের সাথে যুক্ত, যিনি 1998 সালে পদ্মভূষণ পেয়েছিলেন। এরপরে চলে যাও 26 নম্বর। পট্টডাকালের জৈন মন্দিরটি ড্যাশ দ্বারা নির্মিত হয়েছিল? পট্টডাকালের জৈন মন্দিরটি কার দ্বারা নির্মিত হয়েছিল? রাষ্ট্রকূট দ্বারা নির্মিত হয়েছিল। মানুষের প্রাথমিক বিকাশের প্রাগৈতিহাসিক সময়কাল সাধারণত ড্যাশ নামে পরিচিত? মানুষের প্রাথমিক বিকাশের প্রাগৈতিহাসিক সময়কাল কি নামে পরিচিত? পুরাতন প্রস্তর যুগ নামে পরিচিত। নিচের কোনটি জোভিয়ান গ্রহ নয়? যেটা সেটা হচ্ছে বুধ। বাকি নেপচুন, বৃহস্পতি, শনি এগুলো কিন্তু জোভিয়ান গ্রহ। ইউরেনাস এটাও কিন্তু জোভিয়ান গ্রহ। তারপরে চলে যাও 29 নম্বর। ভারতীয় সংবিধানের 17 অনুচ্ছেদ ড্যাশের সাথে সম্পর্কিত। 17 নম্বর অনুচ্ছেদ কিসের সাথে সম্পর্কিত? অস্পৃশ্যতা দূরীকরণের সাথে যুক্ত। বাকি এর সঙ্গে দেখে নাও ধারা 15, যেটা হচ্ছে বর্ণ, লিঙ্গ এবং জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য। ধারা 18 উপাধি বিলোপ। ধারা 19 বাক ও মত প্রকাশের স্বাধীনতা। ধারা 20 অপরাধের জন্য শাস্তির ব্যাপারে সুরক্ষা। আর ধারা 21 জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষা। তো এই ধারাগুলো একটু মনে রাখবে। এরপর চলে যাও 30 নম্বর। পণ্ডিত শিবকুমার শর্মা একজন ভারতীয় সঙ্গীতজ্ঞ এবং সুরকার ছিলেন। ড্যাশের সর্বাঙ্গে প্রবর্তক। পণ্ডিত শিবকুমার শর্মা বলো কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? আমি যদি সহজভাবে কোশ্চেনটা বলি তাহলে এভাবেই হয়ে যাবে। তো সেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2 সন্তুরের সাথে যুক্ত। তারপরে 31 নম্বর। ভারতীয় জাতীয় কংগ্রেসের নিম্নলিখিত অধিবেশনগুলির মধ্যে কোনটি প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন একজন মহিলা? অধিবেশনগুলোর মধ্যে কোনটি প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন একজন মহিলা? সেটা হচ্ছে এই যে কলকাতার 1917 নম্বর অধিবেশন। ঠিক আছে, 1917 সালের যে অধিবেশন হয়েছিল সেখানে কে করেছিল বলো তো? বলতে পারবে? সেটা হচ্ছে অ্যানি বেসান্ত। ঠিক আছে, অ্যানি বেসান্ত সভাপতিত্ব করেছিলেন। তারপর 1925 সালে কানপুরের অধিবেশন, সেখানে সরোজিনী নাইডু ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি। ঠিক আছে, অ্যানি বেসান্ত ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, আর সরোজিনী নাইডু ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি। এই কথাটা মনে রাখতে হবে। তারপরে দেখো 32 নম্বর। গ্যালভানাইজেশনের এমন একটি প্রক্রিয়া যেখানে লোহার উপর একটি প্রতিরক্ষামূলক ড্যাশের আবরণী প্রয়োগ করা হয় যাতে এটি মরিচা না পড়ে। গ্যালভানাইজেশন কীভাবে করা হয়? লোহার সঙ্গে কিসের প্রলেপ দেওয়া হয়? দস্তা। লোহার সঙ্গে দস্তার প্রলেপ দেওয়া হয় যাতে এতে মরিচে না পড়ে। 33 নম্বর দেখো নিচের মধ্যে কে রৌপ্য টঙ্কা বা তামার জিতল সুলতানি আমলে দুটি মৌলিক মুদ্রা প্রবর্তন করেন? রৌপ্য টঙ্কা এবং তামার জিতল প্রবর্তন করেছিল ইলতুৎমিশ করেছিল। 1922 সালের গঠিত স্বরাজ পার্টির সভাপতি কে ছিলেন? 1922 সালে গঠিত স্বরাজ পার্টি সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস, সিআর দাস অর্থাৎ চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু 1922 সালের 1 জানুয়ারি স্বরাজ পার্টির গঠন করেছিলেন। ঠিক আছে, তারপরে 35 নম্বর। দ্য জোয়া ফ্যাক্টর ড্যাশের লেখা একটি উপন্যাস। জোয়া ফ্যাক্টর এটা অনুজা চৌহানের লেখা একটি উপন্যাস। 36 নম্বর দেখো নিচের কোন রাজ্যে হর্নবিল উৎসব পালিত হয়? হর্নবিল উৎসব পালিত হয় কোন রাজ্যে বলো? নাগাল্যান্ড রাজ্য। ভারতের সবচেয়ে বিস্তৃত বনাঞ্চল কোনটি? ভারতের সবচেয়ে বিস্তৃত বনাঞ্চল ক্রান্তীয় পর্ণমোচী বনাঞ্চল। মৃণালিনী সারাভাই 1965 সালে সবচেয়ে স্বীকৃত ড্যাশ নৃত্যশিল্পী হিসেবে পদ্মশ্রী পেয়েছেন। মৃণালিনী সারাভাই 1965 সালে সবচেয়ে স্বীকৃত ড্যাশ নৃত্যশিল্পী ভারতনাট্যম নৃত্যশিল্পী হিসেবে পদ্মশ্রী পেয়েছেন।
লখনৌ চুক্তি, লখনৌ চুক্তি ড্যাশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? লখনৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ, ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। এরপরে দেখো 40 নম্বর, তার আগে যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি, বারবার বলছি যারা এখনও পর্যন্ত ক্লাসটাকে লাইক করোনি তো অবশ্যই দেরি না করে লাইকটা করে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও অবশ্যই। আর চ্যানেল নতুন থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার, লিঙ্ক থেকে না যদি জয়েন হয় তাহলে সার্চ করো, সার্চ করে জয়েন করে যাও। খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে তোমরা ক্লাসের পিডিএফ পাবে, আমাদের ক্লাসের পিডিএফ পাবে এই টেলিগ্রাম চ্যানেলে। 40 নম্বর দেখো, পাতায় ড্যাশ নামক একটি সবুজ রঞ্জক থাকে যা পাতাকে সূর্যের আলো থেকে শক্তি গ্রহণ করতে সাহায্য করে। তাই তো, সব শক্তির উৎস হচ্ছে সূর্য, সেই সূর্য থেকে উদ্ভিদের শরীরে আসে, সেখান থেকে বিভিন্ন প্রাণীদের শরীরে যায়। তো কোনটা বলো তো, কোন নামক সবুজ রঞ্জক? না হচ্ছে ক্লোরোফিল, ক্লোরোফিল নামক সবুজ রঞ্জক। এরপরে 41 নম্বর, ভূতকোলা একটি আত্মা পূজার অনুষ্ঠান নৃত্য, কোন রাজ্যের? আত্মা পূজার অনুষ্ঠান নৃত্য ভূতকলা, এটা কোন রাজ্যের? কর্ণাটক রাজ্যের। নদী সমভূমিতে প্রবেশ করার সাথে সাথে একটি মোড় নেয় এবং একটি বড় বাঁক তৈরি করে, যা ড্যাশ নামে পরিচিত? মিয়েন্ডার, মিয়েন্ডার নামে পরিচিত। অর্থশাস্ত্র, অর্থশাস্ত্র ড্যাশ লিখেছেন, কে লিখেছেন অর্থশাস্ত্র? কে লিখেছেন? চাণক্য লিখেছেন। গিয়াসুদ্দিন বলবন দাস রাজবংশের শাসক ড্যাশ উপাধি গ্রহণ করেছিলেন? গিয়াসুদ্দিন বলবন। কোন উপাধি গ্রহণ করেছিলেন? জিল ই ইলাহি, অর্থাৎ আল্লাহর ছায়া, এই উপাধি গ্রহণ করেছিলেন। ব্রেকিং সোডা, ব্রেকিং সোডার রাসায়নিক সূত্র NaHCO3, NaHCO3। নিচের কোনটি আদর্শ উপায় যার মাধ্যমে ভারতের নির্বাচন পরিচালনা করা হয়? ভারতের নির্বাচন পরিচালনা করা হয় ইলেকট্রনিক ভোটিং মেশিন, ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে। 2011 সালের আদমশুমারি অনুসারে নিচের কোনটি ভারতের সবচেয়ে জনবহুল মেট্রোপলিটন শহর? ভারতের সবচেয়ে জনবহুল মেট্রোপলিটন শহর হচ্ছে মুম্বাই। নিচের কোন উৎসবটি রাজস্থানের সাথে যুক্ত? রাজস্থানের উৎসব নিচের মধ্যে কোনটি? বুন্দি উৎসব, বুন্দি উৎসব রাজস্থানের উৎসব। নমিতা রূপান্তরিত শিলার একটি উদাহরণ সম্পর্কে কথা বলেছে, নিচের কোনটি হতে পারে রূপান্তরিত শিলা? নিচের কোনটা? সেটা হচ্ছে মার্বেল, মার্বেল কিন্তু একটি রূপান্তরিত শিলা। আজকে ক্লাসের শেষ কোশ্চেন, 50 নম্বর কোশ্চেন। আয়নিক যৌগ NaCl এর রাসায়নিক নাম কি? NaCl, NaCl এর রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এতে সোডিয়াম, ক্লোরিন, তো ক্লোরিনে ক্লোরাইড, তো সোডিয়াম ক্লোরাইড হয়ে যাবে NaCl, অর্থাৎ যে লবণ, আমরা যে লবণ খাই তারই সংকেত। তো এই টোটাল হচ্ছে তোমাদের 50খানা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি তো অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস রেগুলার পাওয়ার জন্য। পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে, এখানে ক্লাসের পিডিএফ পাবে, ঠিক আছে? ক্লাসের পিডিএফ পাবে, সেই সঙ্গে বিভিন্ন চাকরির নোটিফিকেশান আমাদের টেলিগ্রাম চ্যানেলেই দেওয়া হয়, ঠিক আছে? তো কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসের খুবই ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, এই কারেন্ট অ্যাফেয়ার্সের নোটসও কিন্তু আমরা এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। তো অবশ্যই টেলিগ্রামে জয়েন করো, লিঙ্ক রয়েছে, লিঙ্ক থেকে যদি না জয়েন হয় তাহলে তোমরা কী করবে, সার্চ করবে, টেলিগ্রামে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে স্টাডি সাকসেস কোচিং সেন্টার, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।